হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো আপ জैसा कोई সিনেমাটাকে নিয়ে, যেটা আর মাধবন এবং ফাতিমা সানা শেখের সিনেমা ওটিটিতে ডাইরেক্টলি রিলিজ করেছে নেটফ্লিক্সে। তো সিনেমাটাকে নিয়ে ছোট্ট করে একটা রিভিউ করব এবং সিনেমাটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি উঠে এসছে, দুটো কন্ট্রোভার্সি অ্যাকচুয়ালি। প্রথমত বাঙালিদেরকে এই ভীষণভাবে প্রোগ্রেসিভ, ভীষণভাবে woke দেখানো, আর সেকেন্ডলি সিনেমাটা কোথাও গিয়ে অ্যাডাল্টারিকে জাস্টিফাই করার চেষ্টা করেছে। এই দুটো নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, ঠিক আছে। তো প্রথমত যদি আমি সিনেমাটা রিভিউ করি ছোট করে, সিনেমাটা দেখুন, মানে খুব অ্যাভারেজ একটা সিনেমা আমার লেগেছে, ঠিক আছে। সবাই যেটা বলছে রকি और রানী কি প্রেম কাহানি, কাইন্ড অফ ওই গল্পটাই প্রায় 90%, ঠিক আছে। ওর যে কনসেপ্টটা, সেটা দ্য 40-year-old ভার্জিন বলে জুড অ্যাপাটাওয়ার একটা সিনেমা আছে, এবং জুড অ্যাপাটাওয়ার ওই সিনেমাটা থেকেই হচ্ছে জুড অ্যাপাটাও যে গ্যাংটা আছে, ওই সেথ রোগান, জোনা হিল, ওই গ্রুপটা তৈরি হচ্ছে। স্টিভ ক্যারল লিড রোলে ছিল। ওখানেও ছিল যে একজন মানুষ যে 40 বছরের বেশি, বাট হি ইজ আ ভার্জিন, যেটা এরও এসেনশিয়ালি কনসেপ্ট, এবং বাকিটা রকি और রানী কি প্রেম কাহানি থেকে নেওয়া, ঠিক আছে। তো আমার খুব স্ট্রিক্টলি অ্যাভারেজ লেগেছে সিনেমাটা। কিছু জিনিস খুব ভালো, আর মাধবনের পারফরমেন্স খুব ভালো, ফাতিমা সানা শেখের পারফরমেন্স খুব ভালো। ফাতিমা সানা শেখকে আমার বরাবরই ভালো লাগে, সেই দাঙ্গালের সময় থেকে। আর মাধবনকে তো লাগেই। কলকাতাটাকে খুব সুন্দর দেখিয়েছে। সিনেমাটার মধ্যে একটা এস্থেটিক ভ্যালিউ আছে, বাট তা বাদ দিয়ে সিনেমাটা কিন্তু মানে খুব ভালো ছবি নয়। এবার আমি এই জাতীয় সিনেমা রিভিউ করি না, কারণ মানে আমি দেখলাম অন্যান্যরাও রিভিউ করেছে এবং আমার নতুন কিছু বলার নেই। অ্যাকচুয়ালিতে আমি ফার্স্টে কোনো টপিক নিয়ে কথা বললাম, আমার দেখা দেখি বাকি 10 জন একই কথা বললো, আই এম নট বদার্ড উইথ দ্যাট। বাট অন্যরা যেটা বলে দিয়েছে অলরেডি, আর আমার নতুন কিছু বলার নেই, আমি ওই জন্য ভিডিও করি না, ঠিক আছে। আমি এই জন্য অনেক সিনেমা রিভিউ করা স্কিপ করে যাই, এটাই মেন রিজন। আরও একটা রিজন হচ্ছে মুভি রিভিউ করাটা ইটস অ্যাকচুয়ালি বোরিং, ঠিক আছে। বিশেষ করে ওই ট্রায়াড অ্যান্ড রিভিউজের যে ফরম্যাটটা ছিল, ওই আন্ডারওয়েলমিং অ্যাসপেক্ট আর পজিটিভ অ্যাসপেক্ট, ওটা থেকেই ওই পজিটিভ নেগেটিভ আমাদের এই স্ট্রাকচারটা ফলো করা হয় অনলাইন মুভি রিভিউতে। ভীষণ বোরিং স্ট্রাকচার, ঠিক আছে। একটুও মজা আসে না করতে করতে, এক যদি সেই রকম সিনেমা না হয়, তো দ্যাটস ওয়াই আই স্কিপ, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি সিনেমা একটা স্ট্রিক্টলি অ্যাভারেজ, এবং ওই রকি কি রানী কি প্রেম কাহানিরই একটা ভার্সান, ঠিক আছে। রকি কি রানী কি প্রেম কাহানির মিডল ক্লাস ভার্সান। ওটা অনেক আপস্কেল জিনিসপত্র দেখিয়েছে, এটাতে অনেক মানে ডাউন টু আর্থ, টু অ্যান এক্সটেন্ট মিডল ক্লাস জিনিসপত্র দেখিয়েছে। আর কলকাতা শহরটাকে খুব সুন্দর দেখিয়েছে। অ্যাকচুয়ালি যে নর্থ কলকাতা, মানে আমার বোন আমাকে ইনসিস্ট করলো সিনেমাটা দেখার জন্য। তো ওর বাড়ি হচ্ছে ওই নর্থ কলকাতার ওই অলিগলিতে, এই পুরোনো বাড়ি যেগুলো আমরা রিল টিলে দেখি, ওর বাড়ি এক্স্যাক্টলি ওই ওখানে, ওই পুঁটিরাম। এখন তো পুঁটিরাম উঠে গেছে। ওটার উল্টো দিকে যে পটলডাঙ্গা যে রেসিডেন্সিয়াল এরিয়াটা আছে, ওখানে একদম ন্যারো গলি। তো ওর খুব পছন্দ, ওদের ওখানেই শ্যুট হয়েছে। তো যাই হোক, খুব স্ট্রিক্টলি অ্যাভারেজ একটা সিনেমা। এবার আমি আসি কন্ট্রোভার্সি দুটোতে। প্রথম যে কন্ট্রোভার্সিটা, সেটা হচ্ছে যে বাঙালিদের ভীষণভাবে প্রগ্রেসিভ, ভীষণভাবে ভোক, সেটা দেখানো হয়েছে। এটা আগেও অনেক সিনেমাতে আমরা দেখেছি, রকি কি রানী কি থেকেও দেখেছিলাম। এবং এটা কাইন্ড অফ রকি কি রানীরই একটা মানে ভার্সান বলা যায়, একটা লুজ রিমেক বলা যায়। তো এখানেও এই জিনিসটা আছে। দেখুন, এই স্টিরিওটাইপটা না, আমি বলবো না নেসেসারিলি খারাপ স্টিরিওটাইপ। আমি কেন বলছি, তারপরে আমি অন্য সাইডটাও বলবো। বাঙালিরা একটা সময় কিন্তু সত্যিই প্রগ্রেসিভ ছিল। বাঙালিরা একটা সময় সত্যিই প্রগ্রেসিভ ছিল, সত্যিই গ্লোবাল সিটিজেনের মতো ভাবতো, সত্যিই একটা কসমোপলিটান চিন্তা করতো নিজেদের ক্ষুদ্র যে পরিসরটা আছে তার বাইরে গিয়ে। এবং বাঙালি মহিলারা সবসময় কিন্তু ভারতবর্ষের যে কোনো আপনারা ফিল্ড দেখুন, সেখানে মহিলাদের মধ্যে বাঙালি মহিলারা সবার আগে থেকেছে। বহু ক্ষেত্রে পথপ্রদর্শক কিন্তু বাঙালি মহিলারা। তো এই যে স্টিরিওটাইপটা, যে বাঙালিরা ভীষণ প্রগ্রেসিভ বা বাঙালি মহিলারা ভীষণভাবে প্রগ্রেসিভ, সেটার মধ্যে কিন্তু একটা পজিটিভ কনোটেশনই আছে, ঠিক আছে। কারণ তারা বাঙালিদের ওই চিত্রটাই দেখেছে যে এই কমিউনিটিটা, এই জাতিগোষ্ঠী বাঙালি, এরা কিন্তু সবসময় প্রগ্রেসিভ চিন্তাধারার মানুষ প্রডিউস করে। এবং এদের যারা মহিলা, তারাও কিন্তু ভীষণভাবে মানে লাইফের সব ক্ষেত্রে এগিয়ে থাকে। এবং বহু ক্ষেত্রে যেটা আমি বললাম, যে ভারতবর্ষে মহিলাদের মধ্যে বাঙালি মহিলারা কিন্তু সব ক্ষেত্রে মানে একটা পথপ্রদর্শকের ভূমিকা লাভ করেছেন বেশিরভাগ ফিল্ডে, ঠিক আছে। এটার মধ্যে একটা পজিটিভ কনোটেশন আছে। এবার সমস্যাটা হচ্ছে আপনি এই পজিটিভ কনোটেশনটার কি ভার্সান দেখাচ্ছেন, ঠিক আছে। দেখুন, আমাদের বাঙালি সমাজ এখন আর সেই ইন্টেলেকচুয়ালিটিটা নেই, ঠিক আছে। বাঙালি যে ইন্টেলেকচুয়াল, যেটা আমরা ইন্টেলেকচুয়াল বাঙালি বলতাম, সেই ক্লাসটা অনেক আগে ডেড হয়ে গেছে। এবং এখন যে ক্লাসটা আছে,
সেটা সিউডো ইন্টেলেকচুয়াল কালচার। ঠিক আছে, আমি সিউডো ইন্টেলেকচুয়াল কালচার নিয়ে আমার থেকে বেশি রোস্ট কেউ করে না বাংলাতে। আমাকে অনেকে বলে যে দাদা তুমি বাংলা সেলিব্রিটিদের ইন্টারভিউ কেন নাও না। প্রথমত আমি নিই না, আমি নিতে চাই না তাই। আর সেকেন্ডলি অর্ধেকের বেশি আমি ব্লক লিস্টে। ঠিক আছে, মানে আর কি বলবো। তো আর মানে এই যে ইন্টেলেকচুয়ালিটিটা, আমরা এটাকে কাইন্ড অফ কোরাপ্ট করে ফেলেছি, যেটা একটা সময় সত্যি প্রগ্রেসিভ, সত্যি এম্পাওয়ারিং ছিল। বাঙালি প্রচুর সেলিব্রিটি আছে, পুরুষ মহিলা নির্বিশেষে, তারা এই প্রগ্রেসিভ স্টান্সের নামে কোট আন কোট অনেক উল্টোপাল্টা কথা বলেন, সেগুলো নিয়েও আমি বিভিন্ন ক্ষেত্রে কথা বলেছি। তো এই জিনিসটা মানে আপনি কনসেপ্টটাকে দায়ী করতে পারেন না, ঠিক আছে, আপনি ইন্ডিভিজুয়ালকে দায়ী করতে পারেন। এখানেও সেটাই হয়েছে। ঠিক আছে, দ্য কনসেপ্ট ইটসেলফ ইজ নট রং। এই যে প্রগ্রেসিভ চিন্তাভাবনা থাকাটা, সেটা ভালো জিনিস, বাট সেটাকে আপনি সেটাকে দিয়ে যদি কোনো আপনার উল্টোপাল্টা কিছুকে জাস্টিফাই করেন, যেটা হলিউডে প্রচন্ড পরিমাণে এই ওকিজমের আর কি একটা র্যাম্প্যান্ট অ্যাবিউজ হয়। আমাদের বাংলার প্রচুর সেলিব্রিটি এই ফ্রিডম অফ স্পিচ, এই প্রগ্রেসিভ স্টান্স এসবের নামে উল্টোপাল্টা কথাবার্তা বলেন, তার মধ্যে অনেক মহিলা সেলিব্রিটিও আছেন। তো সেই জিনিসগুলো হয়। সমস্যাটা দেখুন, প্রগ্রেসিভ হওয়াটা কোনো খারাপ স্টিরিওটাইপ নয়। ঠিক আছে, আপনি ভাবুন পাঞ্জাবিদের স্টিরিওটাইপ কি। পাঞ্জাবিদের স্টিরিওটাইপ হচ্ছে প্রচন্ড লাউড, ভাঙড়া করছে, এই মদ খাচ্ছে, এই ইয়ে করছে, কোনো মানে কার্টুন টাইপের স্টিরিওটাইপ। আসলে শিখ মানুষরা কি তাই? নয়। অবশ্যই যারা শিখ মানুষদের সাথে ইন্টারাক্ট করেছেন তারা প্রত্যেকেই জানেন তারা কেউ সেরকম নয়। এই যে ভোজপুরি সিনেমাতে বিহারিদের এরকম জঘন্যভাবে দেখায়, যে প্রচন্ড ভালগার, প্রচন্ড নোংরা, প্রচন্ড পরিমাণে সেক্স হাংরি। অ্যাকচুয়ালিতে বিহারিরা কি তাই? বিহারিরা অ্যাকচুয়ালিতে ভীষণ ভদ্র এবং ভীষণ পরিমাণে ধর্মভক্ত হয়। তো কিন্তু কি, আপনি পপ কালচারে যে জিনিসটা দেখাচ্ছেন সেটাই আপনাদের মনে তৈরি হচ্ছে। আমাদের বাঙালির পপ কালচার, সেটা তো বিগত 40-50 বছর ধরে পেনিট্রেট কিছু করতে পারেনি ভারতীয় কনসাসনেসে। লোকে ওই সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ওই রেফারেন্স পয়েন্টটাই দেখে। ঠিক আছে, সেখানে তারা কি দেখে, যে চলো বাঙালিরা তো ভীষণ প্রগ্রেসিভ, বাঙালিরা তো ভীষণ, বাঙালি মহিলারা এত আর কি সব দিকে এগিয়ে থাকেন। তো তারা ওই জিনিসটা নিয়েই আছে। তারা বিগত 40-50 বছর ধরে বাঙালি সিনেমা, বাঙালি সাহিত্য, বাঙালি কালচার সম্পর্কে তারা ওয়াকিবহল নয়। তারা ওটাকেই ধরে নেয় যে বাঙালিরা সেই সময় প্রগ্রেসিভ ছিল, কারণ পপুলার কালচার থেকেই মানুষ কিন্তু একটা জায়গা সম্পর্কে জানতে পারে। যেরকম আমি পাঞ্জাবিদের কথা বললাম, যেরকম আমি বিহারিদের কথা বললাম। ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন 11 কোটি। কেউ এসে কথা বলে দেখবে না 11 কোটি মানুষের সাথে যে সে প্রগ্রেসিভ না সে কনজারভেটিভ না সে রিগ্রেসিভ, কেউ কথা বলে দেখবে না। পপ কালচারে যেটা উঠে আসে লোকে সেটাই দেখবে। ঠিক আছে, তো আমাদের পপ কালচারের রেফারেন্স পয়েন্ট আপনি যে কোনো নন বেঙ্গলি মানুষকে জিজ্ঞেস করে দেখতে পারেন, বেশিরভাগ ক্ষেত্রেই রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, উত্তম কুমার, এই জায়গাটা যে সময় বাঙালি সত্যিই প্রগ্রেসিভ ছিল। বিগত 50 বছর ধরে আমাদের কালচারাল স্ফিয়ারে, সেটা সিনেমা হোক, সেটা সাহিত্য হোক, সেটা অন্য কোনো কালচারাল ফিল্ড হোক, আমরা কোনো পেনিট্রেট করতে পারিনি। লোকের ওইটাই রেফারেন্স পয়েন্ট, ওই জন্য লোকে ভেবে নেয় যে বাঙালি জাতি সেই সময় প্রগ্রেসিভ ছিল, তাহলে এখনো প্রগ্রেসিভ থাকবে। এবার এখনকার দিনে যেটা আমি বললাম, যে ওই প্রগ্রেসিভ ব্যাপারটার একটা অ্যাবিউজ চলে এসছে, যে প্রগ্রেসিভ ইকুয়াল টু ভোক, ভোক ইকুয়াল টু আমি এই জিনিসগুলো দেখাতে পারবো। তো সেই জিনিসটা হয়েছে, যেটা বললাম যে এটা নুয়ান্সড একটা আর্গুমেন্ট, এটা ঠিক বা ভুল সেইভাবে বলে দেওয়া যায় না, দুটো সাইড আছে। একটা দিক যেটা বললাম, এটার মধ্যে একটা ফান্ডামেন্টালি পজিটিভ কনোটেশন আছে, যে বাঙালিরা একটা সময় সত্যি প্রগ্রেসিভ ছিল। ঠিক আছে, এবং বাঙালি মহিলারা সত্যি সেই রকম ছিলেন, অন্যান্য ভারতীয় মহিলাদের থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন সব ফিল্ডে। এবং সেটার অ্যাবিউজও হচ্ছে কোথাও গিয়ে, ওই প্রগ্রেসিভ স্টান্সটা নিয়ে আমরা একটা কাইন্ড অফ একটা কি বলবো বিকৃত ওক জিনিসপত্র দেখিয়ে দিচ্ছি, সেটাও উচিত না। তো যেটা বললাম, এটা খুব ওয়েল রাউন্ডেড একটা বিষয়, ঠিক বা ভুল দাগিয়ে দেওয়ার জিনিস নয়। এরপরে আমরা আসবো হচ্ছে সেকেন্ড যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে এই সিনেমাটাতে ইয়ের যে দিদির রোলটা করেছেন, আর মাধবানে যিনি বৌদির রোলটা করেছেন, তো তার ক্যারেক্টারটা আয়েশা রাজা বলে অভিনেত্রী, তার পারফরমেন্স খুবই ভালো এই সিনেমাতে, তার পারফরমেন্সই সব থেকে ভালো। তো সেখানে কোথাও গিয়ে একটা অ্যাডাল্ট্রি জাস্টিফাই করা হয়েছে, বিকজ হি ইজ ইন আ ম্যারেজ উইথ আ পার্সন যে খুব একটা আন্ডারস্ট্যান্ডিং নয়, যার মধ্যে একটা রিগ্রেসিভ মেন্টালিটি আছে, এবং সে সেই জন্য কোথাও গিয়ে সে তার হাজব্যান্ডকে কোট আনকোট চিট করছে। ঠিক আছে, আবারও ফার্স্ট এডটার মতনই আমি যেরকম বললাম, এবং যেখানে আমি সবসময় একই কথা বলি, যে এখানে কিন্তু ডাইরেক্টলি পজিটিভ বা ডাইরেক্টলি নেগেটিভ কিছু নেই, এবং পৃথিবী বাইনারি হয় না। ঠিক আছে, দেখুন এটা যদি রিয়েল লাইফে হতো,
অবশ্যই সেটার মধ্যে হাজার একটা কনটেক্সচুয়াল বিষয়বস্তু থাকে, ঠিক আছে? এবং সেটাকে আমি কখনোই ভালো বলবো না, একটা অ্যাডাল্ট্রি বা একটা পরকীয়াকে আমি কখনোই ভালো বলবো না। আবারও পরিস্থিতি আমি জানি না, বাট আমি ইন জেনারেল বললে আমি ভালো বলবো না। এবং সেখান থেকে কিন্তু প্রচুর ক্রাইমও হচ্ছে। এবার এই ক্রাইমটা কিন্তু আমি কোনো একটা জেন্ডারকে ডাইরেক্ট করে বলছি না, এটা দুটো জেন্ডারের ক্ষেত্রেই হয়েছে। আমি চ্যাট জিপিটি করে এক্ষুনি আপনাদেরকে 50টা ক্রাইম এরকম দেখিয়ে দিতে পারি, অ্যাডাল্ট্রি রিলেটেড ক্রাইম, যেখানে পুরুষরা পারপিট্রেটার। আবার 50টা আর কি ক্রাইম এরকম দেখিয়ে দিতে পারি, নিউজ লিঙ্ক দিয়ে দিতে পারি, যেখানে মহিলারা পারপিট্রেটার, ঠিক আছে? তো এখানে আমি কিন্তু কোনো জেন্ডারকে বলছি না, আই এম অ্যাড্রেসিং দ্য প্রবলেম। সেই প্রবলেমটা হচ্ছে যে আপনি একটা জিনিসকে অ্যাডাল্ট্রি, সেটা ঠিক না ভুল। আবারও আমার ব্যক্তিগতভাবে পার্সপেক্টিভ নেই, আই এম নট ম্যারিড, আই এম নট স্টাক ইন আ ডেড এন্ড রিলেশনশিপ, বাট আবারও এখানে যেটা দেখানো হয়েছে সেটা যদি রিয়েল লাইফে হতো অবশ্যই সেখানে কিন্তু প্রশ্ন উঠতো, কিন্তু এটা রিয়েল লাইফ নয়। এবার এখান থেকেই আমি আরো একটা আর্গুমেন্টে আসবো যে আমরা না সিনেমা জিনিসটাকে বড্ড বেশি সিরিয়াসলি নিই, জানেন তো? সিনেমাটাকে শুধুমাত্র সিরিয়াসলি নিই তাই নয়, আমরা সিনেমার সাথে নিজের লাইফের প্যারালাল টানতে শুরু করি। আমরা এক্সপেক্ট করি আমাদের মানুষের জীবন, সেটার প্যারালাল কোথাও গিয়ে সিনেমা হবে, যেটা পসিবলই নয়, যেটা পসিবলই নয়। মানুষের জীবন চলে একটা 70-80 বছর ধরে, একটা সিনেমা চলে 2.5 থেকে 3 ঘন্টা, পসিবলই নয়। আর সিনেমা ফান্ডামেন্টালি একটা ন্যারেটিভ ডিভাইস, যেখানে একটা সেন্ট্রাল কনফ্লিক্ট থাকে। আপনারা সিনেমাতে যে ক্যারেক্টারগুলোকে দেখেন, যে হিরো সে খুব ভালো, তার মধ্যে কোনো খারাপ কিছু নেই, সে ভীষণ হিরোইক, আর যে ভিলেন সে ভীষণভাবে ইভল। আমরা ব্যক্তিগত জীবনে কি সেই চলার পথে সেই ক্যারেক্টারগুলো দেখতে পাই, যে সবাই, যে এমন একটা ক্যারেক্টার যা সব খুব ভালো, বা এমন একটা ক্যারেক্টার যা সব খুব বাজে? তাই নয়, মানুষের ক্যারেক্টারের মধ্যে গ্রে শেডসও থাকে, ভালোও থাকে, তাই না? আমরা জীবনে এই ক্যারেক্টারগুলো দেখি না, এগুলো সিনেমাতে দেখি। আর সিনেমাতে একটা সেন্ট্রাল কনফ্লিক্ট থাকে, ঠিক আছে? একটা সেন্ট্রাল ন্যারেটিভ থাকে। আমাদের জীবনে কি সেন্ট্রাল ন্যারেটিভ আছে? নেই। আমাদের জীবনে একটা গল্প হচ্ছে না, হাজার একটা জিনিস ঘটে যাচ্ছে। আর একটা সেন্ট্রাল কনফ্লিক্ট পয়েন্ট থাকে, এবং সেই সেন্ট্রাল কনফ্লিক্টটার জন্যই এই সিম্পলিফিকেশনটা করা হয়, যে এই যে হিরো সে তার সবকিছু ভালো, এই যে ভিলেন তার সবকিছু বাজে। দেয়ার ইজ আ কনফ্লিক্ট পয়েন্ট, সেটার কনফ্লিক্ট ঘটার একটা কারণ ঘটছে, এবং সেটার একটা রেজলিউশন হচ্ছে, এবং তারপরে সিনেমা শেষ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ হাউ দ্য মুভি ওয়ার্কস অ্যাজ আ স্ট্রাকচার্ড মিডিয়াম, ঠিক আছে? এটাকে আপনি রিয়েল লাইফের সাথে প্যারালাল টানলে কিন্তু হবে না। সিনেমাতে প্রচুর জিনিসই দেখানো হয় কনফ্লিক্টটা ক্রিয়েট করার জন্য, আপনার রিয়েল লাইফের সাথে প্যারালাল টানলে কিন্তু হয় না। এখানে এই যে আর্গুমেন্টটা হচ্ছে সেটা, যে এখানে কি বউয়ের যে ক্যারেক্টারটা আছে তার অ্যাডাল্ট্রিটা জাস্টিফাই করার জন্য স্বামীর ক্যারেক্টারটাকে খুব খারাপ দেখানো হয়েছে, যে তার ক্যারেক্টারটা প্রচন্ড রিগ্রেসিভ, সে তার স্ত্রীকে আর কি ভালোভাবে ট্রিট করে না, মানে খুব নেগেটিভ একটা লাইটে দেখানো হয়েছে। সেটা ঠিক, ক্যারেক্টারটা ভালোভাবে লেখা নয়। ভালোভাবে লেখা নয় মানে আমি রাইটিং এর খারাপ বলছি না, আমি বলছি ক্যারেক্টারটা বাজেভাবে লেখা, মানে দ্য শেডস আর গ্রে। এবং কোথাও গিয়ে সেই ক্যারেক্টারটার খারাপটাকে জাস্টিফাই করার জন্য, মানে কোথাও গিয়ে তার স্ত্রীর যে আয়েশা রাজার যে ক্যারেক্টারটা, তার যে অ্যাকশনস গুলো আছে সেটাকে জাস্টিফাই করার জন্য ক্যারেক্টারটা এইভাবে লেখা, ঠিক আছে? এটা রিয়েল লাইফে কোনোদিন হবে না, কিন্তু সিনেমাতে এটাই হবে, কারণ দিস ইজ দ্য কনফ্লিক্ট। আপনি যদি কনফ্লিক্ট না দেখান, আপনার রেজলিউশন আসবে কি করে, গল্প এগাবে কি করে? তা না হলে উইল বি স্টাক লাইক আওয়ার অ্যাকচুয়াল লাইফ, রাইট? একটা সিনেমা তো সেটা নয়। সিনেমা একটা 2.5 ঘন্টা 3 ঘন্টা শেষ হবে। সিনেমা ইজ আ কনফ্লিক্ট ড্রিভেন মিডিয়াম। আপনাকে যদি কনফ্লিক্টটা না তৈরি করেন, যে স্বামী খারাপ তাই জন্য স্ত্রী পরকীয়া করছে, সেটা ভুল ঠিক সেটা ব্যাপার নয়, বাট আপনি রিয়েল লাইফের সাথে সেটা প্যারালাল কেন টানবেন, তাই না? তো এই গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এই যে একটা সিনেমাতে হিরো বা হিরোইন বা যে কোনো ক্যারেক্টারের একটা সার্টেন জাস্টিফিকেশন দেওয়ার জন্য অন্য একটা জিনিস খারাপ দেখা, এটা সব সময় হয়ে আসছে। এটা আজকে বলে নয়, এটা প্রথম নয় যে মানে যে স্ত্রীর ক্যারেক্টারটার অ্যাডাল্ট্রিটা জাস্টিফিকেশন করার জন্য তার স্বামীর ক্যারেক্টারটাকে খারাপ দেখানো হচ্ছে, এটা প্রথম নয়। এটা তো আমরা অল টাইম দেখি। আমরা দেখি না এই যে এখন এত অ্যাকশন সিনেমা, এত টক্সিক ম্যাসকিউলিনিটির সিনেমা আসছে, আমরা দেখি না হিরো হিরোইনকে বাঁচানোর জন্য 100 লোককে মেরে দিচ্ছে? দেখছি না আমি? সেখানে আমরা হিরোর ভালোবাসাটাকে বা হিরোইনের যে কন্ডিশনটাকে জাস্টিফাই করছি না হিরোর ভায়োলেন্সের জন্য? করছি তো। আমরা কটা সিনেমা দেখি যে হিরো মানে হিরোইনকে কেউ ক্যাপচার করে নিয়েছে, হিরো একদম সবকিছু ধ্বংস করে সবাইকে মেরে চলে গেল।
হয় রেস্কিউ করে নিয়ে গেল। প্রচুর হচ্ছে এখন এরকম, এই অ্যাকশন সিনেমা হচ্ছে, এই জিনিসই আমরা দেখি। সেখানে হিরোর ভায়োলেন্সটাকে জাস্টিফাই করা হচ্ছে না? হচ্ছে তো। আমরা কোয়েশ্চেন করি না কেন? আমরা জানি যে এটা একটা সিনেম্যাটিক ডিভাইস, যে আমি যদি এই রকম কনফ্লিক্ট পয়েন্ট না তৈরি করি যে হিরো এই একটা সার্টেন কনফ্লিক্ট পয়েন্ট এবং এই কনফ্লিক্ট পয়েন্টের জন্য তার এই জিনিসটা জাস্টিফাইড, তা না হলে সিনেমাটা হবে না। এটা তো আমরা অল টাইম দেখি, তাই না? আমরা আউটরেজ কেন করি না? কারণ আমরা জানি যে দিস ইজ আ ন্যারেটিভ ডিভাইস। একটা সিনেমা এইভাবেই গল্পটা বলে। যদি কনফ্লিক্ট না থাকে, যদি তাহলে কনফ্লিক্টের কারণও আসবে না, রেজলিউশন আসবে না, সিনেমাটা একটা স্টাক থাকবে। এই জাস্টিফিকেশন তো আমরা সব সময় দেখি। আমরা সিনেমাতে দেখি না? কটা সিনেমা হয়েছে এরকম যে যেখানে টেরোরিজমের যে দেখানো হয়েছে যে চলো ছেলেটা খুব গরিব ছিল, ছেলেটা হয়তো কোনো রকম ভাবে মানে আর্মির দ্বারা আর কি প্রবলেমে পড়েছে, তাই জন্য ছেলেটা টেরোরিস্ট হয়ে উঠছে। বহুবার দেখেছি। আপনি ট্রু ক্রাইমের ডকুমেন্টারিগুলো দেখবেন তো, সেখানে টেরোরিস্টরা তাদের কন্ডিশনটা কি? ওসামা বিন লাদেনের কি কন্ডিশন ছিল? তার বাবার নেটওয়ার্ক ছিল $5 বিলিয়ন ওপরে। তার তো কোনো গরিবই ছিল না, তারও কোনো মিলিটারিও তাকে চাপ দেয়নি, সে কেন টেরোরিস্ট হয়ে উঠেছিল? কিন্তু আমরা আবারও কোয়েশ্চেন করি না, কারণ দিস ইজ আ সিনেমা। আমরা জানি এখানে একটা কনফ্লিক্ট তৈরি না করলে, যদি আমরা রিয়েল লাইফের মতো দেখাতে যাই, সিনেমা কোনোদিন হবে না। এটা তো সব সময় হচ্ছে। আপনি যদি গুডফেলাস দেখে ভাবেন সিনেমাটাকে সিনেমার মতো না করে, আপনি যদি গুডফেলাস দেখে ভাবেন মার্টিন স্করসেসি আপনাদেরকে মানে অর্গানাইজড ক্রাইমকে গ্লোরিফাই করছে আর আপনাদেরকে মাফিয়া হতে বলছে, তো ভাই আপনি ভুল। আপনার যদি মার্টিন স্করসেসির দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট দেখে মনে হয় যে মার্টিন স্করসেসি আপনাকে বলছে ওই ডিবচারি লাইফস্টাইল লিড করতে আর ওই $100 একটা বিল নোট করে স্ট্রিপারের বেলি বাটন থেকে কোকেন স্নট করতে, তাহলে তো মানে তাহলে দ্য প্রবলেম ইজ অন ইউ। সিনেমা এইভাবেই হয়, কনফ্লিক্ট পয়েন্ট থেকে। আপনি যদি রিয়েল লাইফে প্যারালাল ড্র করা শুরু করেন তাহলে তো সমস্যা। তাহলে তো এই যে এখন এত অ্যাকশন সিনেমা হচ্ছে যেখানে হিরোর ভায়োলেন্সের জাস্টিফিকেশন যা খুশি তাই দেওয়া হচ্ছে, তাহলে তো সেটার এগেনস্টেও বলতে হয়, তাহলে তো পুষ্পা কেজিএফ কেও কোয়েশ্চেন করতে হয়, তাই না? যে জিনিসটা দেখানো হচ্ছে সেটা প্রবলেমেটিক, সেটা রিয়েল লাইফে মারাত্মক রকমের একটা ইমপ্লিকেশন আছে। পরকীয়ার কথা বলছে, সেটা নিয়ে আমরা ক্রাইমও দেখতে পাচ্ছি। আবারও নট ডাইরেক্টেড টুয়ার্ডস এনি জেন্ডার, ছেলেরাও এখানে ইকুয়ালি পারপিট্রেটর অ্যাজ ওয়েল অ্যাজ মেয়েরা। ব্যাপারটা হচ্ছে আপনারা সিনেমাটাকে সিনেমার মতো করে দেখুন, কেন আপনারা রিয়েল লাইফটাকে প্যারালাল ড্র করেন, তাই না? আর যদি রিয়েল লাইফটাকে প্যারালাল ড্র করেন তাহলে সেই লজিকে তো সাইলেন্স অফ দ্য ল্যাম্বস দেখে আপনাদের ক্যানিবাল হতে ইচ্ছে করবে, তাই না? সেটা তো করে না। আপনারা দেখে দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট দেখে কোকেনও খেতে যাচ্ছেন না, তাহলে এটা কেন? এই যে সিনেম্যাটিক কনফ্লিক্ট গুলো সেটা তৈরি হয় ওই কারণে, কারণ সিনেমা কোনোদিনই, আমরা এটা বলি যে সিনেমা শুড বি আ রিফ্লেকশন অফ রিয়েল লাইফ, সেটা কোনোদিন হওয়া পসিবলই নয়। সিনেমা এইভাবেই তৈরি হয়। রিয়েল লাইফে সেই জিনিসগুলো অবশ্যই প্রবলেমেটিক, বাট সিনেমাতে এইভাবেই দেখাবে। সিনেমাটাকে সিনেমার মতো করে জাজ করুন যে সিনেমাটা ভালো হয়নি বা অভিনয় ভালো হয়নি বা স্ক্রিন প্লেতে সমস্যা ছিল, সিনেম্যাটিক কারণে জাজ করুন। এইগুলো মানে এগুলো খুব একটা যৌক্তিকতা নেই। তাহলে তো আপনাকে কেজিএফ পুষ্পাকেও কোয়েশ্চেন করতে হয় যে সেখানেও তো হিরোর এই যে ম্যাসিভ অ্যামাউন্ট অফ ভায়োলেন্স সেটা জাস্টিফাই করার জন্য হাজার একটা জিনিস দেখাচ্ছে, তাই না? তো দিস আর সিনেমাস, স্টপ ড্রয়িং প্যারালালস উইথ রিয়েল লাইফ। এইটুকুই বলার ছিল। খুব অ্যাভারেজ একটা সিনেমা হয়েছে, এই সিনেমাটাকে নিয়ে এত আলোচনাও অ্যাকচুয়ালি সিনেমাটা ডিজার্ভ করে না। তো যাই হোক, আপনাদের কি বক্তব্য জানাবেন এই প্রগ্রেসিভ বাঙালির যে স্টিরিওটাইপটা এসছে এবং এই যে এখন মানে পার্সিভ অ্যাডাল্ট্রিটা সেটা সিনেমাতে দেখানো হচ্ছে, যেটা রিয়েল লাইফে একটা আমরা বারবারই দেখতে পাচ্ছি একটা খারাপ কনসিকুয়েন্সেস হচ্ছে। আপনাদের কি বক্তব্য জানাবেন? লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।